নিশাত দ্বিধায় পড়ে বলে, জ্বর মানে? হ্যাঁ, রিত তো বললো তোর নাকি জ্বর, শরীরটা ভালো না, তোকে যাতে কেউ না ডাকে। তুই তো দুপুরে খেয়ে সোফায় ঘুমিয়ে গিয়েছিলি, রিদি তোকে ঘরে দিয়ে গেল আর আমাদেরকে বলল তোর খেয়াল রাখতে। এখন তো দেখছি জ্বর নেই, ভালোই হয়েছে। ভাইয়ের বিয়েতে অসুস্থ থাকলে হবে? নিশাত নম্র চোখে তাকালো, উদাসীন গলায় প্রশ্ন করলো, কোথায় তিনি? কে, রিদ? সে তো বাইরে গিয়েছে সেই বিকালে, এখনো আসেনি। তুই একটা কল কর তো, দেখ কোথায় আছে। নিশাত নীরব চোখে তাকালো। হৃদের নম্বর তো তার কাছে নেই। হৃদ দিয়েছিল, কিন্তু সে তো সিমটা ভেঙে ফেলেছে। মিসেস অনিন্দিতা পুনরায় কল করতে বললে মিসেস আঞ্জুমান ক্রুদ্ধ লজ্জরে তাকিয়ে বলেন, আপা তুমি একটু বাবুর্চির লোকগুলোকে তাড়া দাও তো, একটু পরেই তো শুরু হবে অনুষ্ঠান। মিসেস অনিন্দিতা ব্যস্ত পায়ে রান্নাঘর ছাড়েন। তিনি যেতেই মিসেস আঞ্জুমান পুনরায় কাজে মন দেন। নিশাত মায়ের দিকে তাকালো। সে কিছু একটা বলতে চায়, কিন্তু এক অদৃশ্য বাধা তাকে আটকে দিচ্ছে। অধৈর্যরা সংকীর্ণ করে নেয়। দ্বিধান্বিত ভাব মুছে ফেলার চেষ্টা করে ধীর পায়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। নম্র গলায় বলল, আমি একটু সাহায্য করি আম্মু। মিসেস আঞ্জুমান কপাল কুঁচকে নিজের কাজে মনোনিবেশ করেন। নিশাতের কথা তিনি আদৌ শুনেছে কিনা জানা নেই। নিশাত একটা ঢুক গিলে সরস গলায় বলে, আম্মু, হলুদের ডালাটা আমাকে দাও, টেবিলে রেখে আসি। নিশাত হাত বাড়িয়ে ডালা হাতে নিতেই মিসেস আঞ্জুমান এক প্রকার ছিনিয়ে নেয় ডালাটা। নিশাতের দিকে না তাকিয়ে তপ্ত গলায় বলে, কোনো দরকার নেই, আমি চাই না তোর মতো মেয়ের হাতের ছোঁয়া আমার ছেলের বিয়ের কোনো কিছুতে লাগুক। তোর মতো অকৃতজ্ঞ নিকৃষ্ট মেয়েকে আমি জন্ম দিয়েছি, ভাবতেই পারছি না আমি। নিশাতের চোখে জল ছেপে আসে। নরম গলায় ডেকে ওঠে, আম্মু। চুপচাপ গিয়ে এক কোণে বসে থাক, আর খবরদার আমাকে আম্মু ডাকবি না। আমি তোর মা না, আমার একটাই সন্তান, সে হলো আরাফ। তোর মা মরে গেছে। নিশাতের চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয় সে জল। পুনরায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে যায়। মিসেস আঞ্জুমানের চোখ বেয়ে নোনা জলের বর্ষণ তৈরি হয়। তিনি ম্লান মুখে কাজ করতে থাকেন। রাত 8টা বাজে। ড্রয়িং রুমে মোটামুটি জাঁকজমক আয়োজন। আরাফ আর তুষির কিছু কাজে নিজেদের মধ্যে গান ছেড়ে নাচছে, কেউ আবার ড্রিঙ্কস করছে। অথচ বর কনের খবর নেই। কনে সেই সন্ধে থেকে ঘুমে বিভোর, আর বর বিকেল থেকেই লাপাতা। মিসেস আঞ্জুমান অনবরত ফোন দিয়েই যাচ্ছেন, কিন্তু তুলছে না ফোন আরাফ। অবশেষে রিতকে কল দিল। রিত জানায় সে আরাফকে নিয়েই আসছে, তবুও চিন্তামুক্ত হতে পারেনি। তিনি ব্যস্ত হয়ে দরজার দিকেই তাকিয়ে আছেন। ইলু বিষয়টা খেয়াল করে যখন বুঝলো বর গায়েব, ইলুর চোখ জোড়া প্রশস্ত হয়ে যায়। গাউন তুলে এক দৌড়ে তুষির কাছে যায়। তুষিকে ঘুমিয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায় ইলু। ইলু তুষির বাহুতে ধাক্কা দিয়ে বলল, তুই ঘুমাচ্ছিস তুষি? এদিকে তোর বর তো পালিয়েছে, ওই তুষু। তুষি ঘুমো ঘুমো চোখে তাকিয়ে চোখ বন্ধ করে বলে, কার সাথে? ইলু ব্যগ্র গলায় বলে, তা তো জানি না, রিত ভাইয়া তো বললো নিয়ে আসবেন ওনাকে। তুষি বালিশ জড়িয়ে নিভানো স্বরে বলে, তার মানে রিত ভাইয়ের সাথে আছেন? ইলু থম মেরে যায়। চক্ষু চোরক গাছ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পুনরায় তুষিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, তুই কি বলতে চাইছিস? আরব ভাইয়া রিত ভাইয়ের সাথে পালিয়েছে? তুষি ঘুমের মাঝে কপাল কুঁচকায়। ইলুর হাত ঝামটা মেরে বলে, শর্ত যা, একাডেমিক বই ছাড়া তোর মাথায় কিছুই নেই। গোবর দিয়ে ঠাসা তোর মস্তিষ্ক। যা তো ঘুমাতে দে, আর খাম্বা এলে আমাকে ডাক দিস, আর আমি যদি না উঠি তাহলে তুই বসে পড়িস। ইলু তুষির পিঠে দু একটা চাপড় মেরে চলে যায়। 8:30 নাগাদ আরাফ আর রিত বাড়িতে ফিরে। রিতের ক্লান্ত চোখ জোড়া ঘরে ঢুকতে নিশাদের নির্মল মুখের দিকে তাকায়। নিশাদ শাড়ির আঁচল কাঁধে জড়িয়ে সোফায় হেলান দিয়ে বসে আছে। রিত নিশাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জ্যাকেটের বোতাম খুলতে খুলতে ঘরে চলে যায়। আরাফ ঘরে ঢুকতে মিসেস আঞ্জুমান দৌড়ে আসেন। কপট রাগ দেখিয়ে বলে, বড় হয়ে কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? আজ তোমার গায়ে হলুদ, কোন আক্কেলে তুমি এত রাত করে বাড়ি ফিরো আজ? আরাফ হাত ঝেড়ে বলে, কিছু করার নেই, ইম্পর্টেন্ট কাজ ছিল তাই দেরি হয়েছে। মিসেস আঞ্জুমান অবাক হয়ে বললেন, এ কেমন কথা? যাই হোক, যাও গিয়ে রেডি হয়ে এসো,
অনুষ্ঠান শুরু হবে। আরাব বিরক্ত চোখে তাকায়, ক্লান্তি নয়নে বলে, রেডি হতে পারবো না, ফ্রেশে আসছে, যা করা তাড়াতাড়ি করবে, আমার টায়ার্ড লাগছে। মিসেস আঞ্জুমানকে কথা বলতে না দিয়ে ভেতরে চলে গেল আরাফ। তুষি নাক ডেকে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমোচ্ছে। মিসেস অনিন্দিতা এসে তুষিকে ধাক্কা দিয়ে বলেন, তুষি, এটা কেমন কথা? ঘুমাচ্ছিস কেন? এটা কি ঘুমানোর কোনো সময়? আশ্চর্য এই মেয়ে। তুষি ঘুমের মাঝে খিলখিল করে হেসে উঠল। মিসেস অনিন্দিতা ভ্রু কুচকে তাকালেন। তুষি হাসতে হাসতেই বলে ওঠে। মিসেস অনিন্দিতা আঁতকে উঠলেন। মেয়ের গলায় এমন উদ্ভট গান শুনে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে ইলুকে নিয়ে এলেন। ইলু এসে দেখে তুষি মিটিমিটি হাসছে আর গান গাইছে। ইলু দম ফেলে বলে, নির্ঘাত রণবীর সিংকে নিয়ে স্বপ্ন দেখছে। অবশেষে দুজন মেলে টেনে তুষিকে তুলে। তুষি নাক ফুলিয়ে বলল, আমার ঘুমের সাথে শত্রুতা কিসের তোমাদের? একটু ঘুমালে কি হয়? কি হয় মানে? আরাব চলে এসেছে, এখনই উঠে গিয়ে ড্রয়িং রুমে বস, একটু পর সবাই হলুদ লাগানো শুরু করবে। তুষি বিড়বিড় করে বলল, সে তো এখানেও এসেও লাগতে পারে। আমি ঘুমিয়ে থাকি, যার যার ইচ্ছে মতো এসে আমাকে হলুদ লাগিয়ে দিয়ে যাক। মিসেস অনিন্দিতা কথা না বাড়িয়ে টেনে নামালেন তুষিকে। অতঃপর গম্ভীর মুখে ইলুকে বললেন যাতে ওকে নিয়ে তাড়াতাড়ি বাইরে আসে। ইলু মাথা নাড়াতেই তিনি চলে গেলেন। আরাব সবে এসে বসেছে ড্রয়িং রুমে। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে বরের দিকে। এই প্রথম মনে হয় কোনো বরকে গায়ে হলুদের দিন হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্টে দেখেছে কেউ। আরাফ কোনো দিকে না তাকিয়ে চুপচাপ হাঁটুতে দুহাত রেখে মাথা নিচু করে বসে আছে। নিশাত ভাইয়ের এই রূপে চুপচাপ বসে আছে। নিশ্চয়ই হৃদ গতকালের সব ঘটনা বলে দিয়েছে। তুষি হেলে দুলে ঘর থেকে বেরোতেই সোফায় বসে থাকা আরাফকে দেখে চোখ বড় করে ফেলল। দুবার পলক ঝাপটা দিয়ে পুনরায় ঘাড় চোখে তাকালো আরাফের পানে। সে কি ভুল দেখছে? এখানে তো হলুদ পাঞ্জাবি পরিহিত এক যুবককে দেখার কথা। তুষি হাত বাড়িয়ে চোখ কচলাতে গিয়েও নামিয়ে নিল। কি ভুলটাই না করতে যাচ্ছিল। এই মুহূর্তে চোখ কচলালে তো সেরা ভূতের অ্যাওয়ার্ডটা পেয়েই যেত। ছি! তুষি ইলুকে বিড়বিড় করে বলল, আমি কি টাইম মেশিনে করে পুরনো দিনে চলে গেলাম নাকি? চোখের সামনে 24 ইঞ্চি সাদা কালো টেলিভিশনের মতো জামাইকে সাদা কালো চোখে লাগে কেন? ইলু ঠোঁট টিপে হেসে তুষিকে নিয়ে আরাফের পাশে বসিয়ে দিল। তুষিকে আরাফের বেশ গা ঘেঁষে বসিয়ে দিল ইলু। আরাফ মাথা উঁচিয়ে একবার তাকিয়ে একটু দূরে সরে বসলো। আরাফ আবারও গম্ভীর মুখে সামনে তাকিয়ে রইল। একটু পর এসে একে একে সবাই তুষি আর আরাফকে হলুদ লাগিয়ে দিল। শুধু নিশাত লাগায়নি, আর নাইবা কেউ তাকে হলুদ লাগাতে বলেছে। হৃদয় ঘর থেকে বেরোয়নি। তুষি বারবার ঘুমে হেলে পড়ছে আরাফের কাঁধে। আরাফ কয়েকবার কড়া চোখে তুষির দিকে তাকালে তুষি তৎক্ষণাৎ সরে গেলে আবার ঘুমে মাথা ঝাঁকিয়ে এলিয়ে দিচ্ছে আরাফের কাঁধে। আরাফ বিরক্ত হয়ে জল শক্ত করে নিচু গলায় বলে, চর খেতে চাইছো তুষি? ঠিক হয়ে বসতে পারো না? গায়ে পড়া মেয়েদের মতো হেলে পড়ছে কেন? তুষি কপাল কুঁচকে আরাফের দিকে তাকায়। আরাফ গম্ভীর চোখে তুষির দিকে তাকিয়ে চাপা শ্বাস ফেলে, ফের সামনে মুখ করে তাকিয়ে থাকে। তুষি কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই ফিক করে হেসে দেয়। আরাফ তপ্ত শ্বাস ফেলে তুষির দিকে তাকিয়ে বলে, হোয়াট? তুষি হেসে কুল কিনারা করতে পারছে না। আরাফ রাগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। রাগ উঠতে তৎক্ষণাৎ কিছু না করতে পারলে তার রাগ কমে না, কিন্তু এই মুহূর্তে তাকে শান্ত হতে হচ্ছে। আরাফ নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াটস সো ফানি? তুষি হাসি থামিয়ে আরাফকে উপর নিচ দেখে বলল, গায়ে হলুদে বরকে সাদা কালো শার্ট প্যান্টের এই প্রথম দেখলাম। জানেন, আপনাকে দেখে আমার বর্তমানে একটা গান মনে পড়ছে। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। বলেই হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলো তুষি। তুষির এমন অদ্ভুত গান শুনতে আরাফের রাগ হু হু করে বেড়ে গেল। আরাফ হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে আছে। এদিকে তুষির তাতে কোনো হেলদোল নেই। তবে ইলুর চোখে সেটা ঠিকই পড়েছে। সে একটা ঢোক গিলে ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বিড়বিড় করলো, আরব ভাইয়ার রাগে ভস্ম হওয়ার আগে আমি একটু কেমিস্ট্রির লাস্ট অধ্যায়টা পড়ে আসি।
আরাফকে এত চুপ থাকতে দেখে তুষি হাসতে হাসতেই বলল, কি হয়েছে বলুন তো? এভাবে মর্দা মেরে বসে আছেন কেন? কিছু বলুন। আরাফ রক্তবর্ণ চোখে তুষির দিকে তাকিয়ে বলে, শাট আপ। মুখটি বন্ধ রাখতে পারো না? জাস্ট 50 মিনিটস হলো এখানে এক্সট্রা, এর মাঝে আমার মাথাটা চিবিয়ে খেলে। লেম গার্ল। তুষি চোখ গরম করে তাকালো, তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আমি লেম গার্ল আর আপনি কি জাদ্রেল একটা? আমি ফালতু মেয়ে, রাইট? দেখুন এই ফালতু মেয়ে কি করে। তুষি টেবিল থেকে হলুদের বাটি নিয়ে সব হলুদ আরাফের গায়ে ফেলে দিল, আর তার সাথে গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারলো আরাফের গায়ে। আরাফ সাথে সাথে চেঁচিয়ে দাঁড়িয়ে পড়ে। হোয়াট দ্য হেল? গেস্টরা খাওয়া দাওয়ায় অন্য রুমে ব্যস্ত ছিলেন। এই ঘরে আপাতত মিসেস আঞ্জুমান আর নিশাত ছাড়া কেউ নেই। মিসেস অনিন্দিতাও ইলুকে খাবার দিতে ঘরে গেছে। মিসেস আঞ্জুমান এসব দেখে বিস্ময়ে নির্বাক হয়ে বললেন, এমা তুষি, এটা কি করলে? তুষির মুখে তিল পরিমাণেও অনুতাপ নেই। সে যে একটা ভুল করেছে এটা সে যেন জানেই না। সে সমস্ত কিছু অগ্রাহ্য করে ভাব নিয়ে বলল, আন্টি, তোমার ছেলে আমাকে লেম গার্ল বলেছে, তাই দেখিয়ে দিলাম এই লেম গার্ল কি করতে তুষির কথা শেষ হবার আগে আরাফ তুষির হাত ধরে টেনে দাঁড় করায়। বাড়িতে অবশিষ্ট যেই হলুদগুলো ছিল সেগুলো সব হাতে তুলে নিয়ে সবটা তুষির গলায় লাগিয়ে দেয়। সমস্যাটা সেটা নয়, আরাফ রাগের বশে তুষির গলা এত জোরেই হলুদ লাগায় যে আরাফের নখের আঁচড় বসে যায়। আর সেই সাথে আরাফের ওয়াচের সাথে তুষির গলার অর্নামেন্টসে ঘষা খেয়ে সেটাও খুলে নিচে পড়ে যায়, যার দরুন তুষি গলায় বেশ অনেকটাই ব্যথা পায়। তুষি গলায় হাত রেখে মৃদু চিৎকার দেয়। মিসেস আঞ্জুমান অবাক হয়ে তুষির কাছে যায়। তুষিকে আরাফের থেকে ছাড়িয়ে গলায় চোখ বুলাতেই দেখেন রক্ত বেরিয়ে গেছে গলা থেকে। আরাফের দিকে তাকিয়ে ক্ষীণ গলায় বলে, কি করলি আরাফ? মেয়েটার গলা থেকে রক্ত বের হচ্ছে। আরাফ কড়া চোখে তুষির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ডিজার্ভস দ্যাট। আরাফ চলে যায় নিজের ঘরে। নিশাত এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। তুষিকে গিয়ে ধরার শক্তিও নেই, শরীরটা বেশ দুর্বল লাগছে, তাই তো সে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হলো তুষির। বিমর্ষ বিষাদ ভরা চোখে তাকিয়ে থাকে আরাফের যাওয়ার পানে। আরাফের তিক্ত কণ্ঠ আর কাজে তুষির গাল বেয়ে অশ্রুকণা বেয়ে পড়ে। মনে মনে এক আকাশ পরিমাণ অভিমান জমালো এই নির্দয় পাষাণ লোকের প্রতি। দ্রুত পায়ে ড্রয়িং রুম থেকে ঘরে যাওয়ার সময় পায়ের ব্যথার কথা বেমালুম ভুলে বসেছিল নিশাত। কয়েক পা ফেলতেই পায়ের গোড়ালিতে টান লাগে। আচমকা থেমে যেতে হয় নিশাতকে। অসাবধানতায় শাড়ির কুচি সামলাতে না পেরে পায়ের সাথে লেগে কোমর থেকে অনেকটাই সরে যায়। নিশাত পায়ের ব্যথা ভুলে শাড়ি ঠিক করে নেয় দ্রুত। কোনো রকমে শাড়ি পেঁচিয়ে সচোখে আশেপাশে তাকায়। শাড়ির ব্যাপারটা কয়েকজনের চোখে পড়েছে। নিশাত তাকাতেই সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিশাতের গা রিরি করে ওঠে। তাকেই কেন বারবার এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়? নিশাত খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে চলে যায়। ফ্যানের সুইচটা অন করে দেয়। বিছানায় গিয়ে ধপ করে একপাশে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতে ক্লান্তিতে ঘুম আসে তার। তবে চোখ বন্ধ করে বেশি সময় স্থির থাকতে পারেনি। কারো শীতল কণ্ঠে তৎক্ষণাৎ চোখ মেলতে হয়। তোমার কোমরের তিলটা কিন্তু অনেক সুন্দর দোস্তমা। নিশাত তড়িৎ গতিতে উঠে বসে। হৃদের শান্ত মুখশ্রী দৃশ্যমান হতেই ফাঁকা ঢোক গিলে মিনমিনে বলে, কি বলছেন এসব? নিশাত বিছানা ছেড়ে দাঁড়ায়। হৃদ বিগলিত হাসে। বিছানার কর্নারে রাখা টেবিলে পা উঠিয়ে বসে। নিশাতকে টেনে নিজের কোলের উপর বসায়। কোমরে চাপ প্রয়োগ করতেই নিশাত আহ করে ওঠে। হৃদ থমথমে গলায় বলল, যা দেখার অধিকার শুধু আমার, সেটা আমাকে বাদে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছ। নিশাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। হৃদ কোমরে চাপ দৃঢ় করে শক্ত গলায় বলে, শাড়ি সামলাতে না পারলে পড়েছ কোন সাহসে? নিশাত কম্পনরত গলায় বলে, ভুল হয়ে গেছে, আর হবে না, প্লিজ ছাড়ুন। হৃদ ছেড়ে দিল। নিশাতকে কোল থেকে নামিয়ে নিজেও নামে। নিশাতের চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ছে। হৃদ নিশাতের বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে গাঢ় গলায় বলে, এরপর থেকে আর ভুল যাতে না হয়। নিশাত উপর নিচ মাথা নাড়ে। হৃদ পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিশাত আর ঘুমায় না। ব্যালকনিতে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। কান্না অশ্রু এসব এখন তার নিত্যদিনের সঙ্গী। রাত বাড়ে, নিশাত ব্যালকনিতেই বসে থাকে।
খাবারের সময় হলেও কেউ তাকে ডাকে না। নিশাদ চুপচাপ বসে থাকে। খানিক সময় পর হৃদ ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, খেতে আসনি কেন? নিশাদ শুনেও না শোনার ভান করে বসে থাকে। হৃদ চোয়াল শক্ত করে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। খাবার তো সে নিজেও খায়নি। পকেট থেকে সিগারেট বের করে সন্তর্পণে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। আকাশের দিকে তাকিয়ে 2-3 বার টান দিতেই খুক খুক করে কেসে ওঠে নিশাদ। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। হৃদ ঘাড় ঘুরিয়ে একবার নিশাদের দিকে তাকায়। নিশাদ বুকে হাত রেখে কেসে যাচ্ছে। কাশতে কাশতে নিশাদ হৃদের দিকে তাকাতেই থমকে যায়। হৃদের চাহনিও অন্যরকম। নিশাদ বুঝলো না সে চোখের ভাষা। হৃদ সিগারেটটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ক্রুদ্ধ পায়ে এগিয়ে যায় নিশাদের দিকে। নিশাদের সামনে হাঁটু ভেঙে বসে। নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে নিশাদের অস্থির মুখপানে। নিশাদ দেয়াল ঘেঁষে বসে আছে। দৃষ্টি তার স্তব্ধ হয়ে আছে হৃদের চোখে। হৃদ এক হাত নিশাদের খোলা চুলে ডুবিয়ে দেয়। নিশাদ ভয়ে দেয়ালের সাথে সেটে বসলো। চোখে তার ভয় স্পষ্ট। হৃদ আলতো হাতে নিশাদের ঘাট থেকে চুল সরিয়ে নেয়। হৃদের চোখ জোড়া সংকীর্ণ হয় নিশাদের ঘাড়ের আঘাতে। আঘাত তারই দেয়া। হৃদের মাঝে কি কাজ করছে সে নিজেও জানে না। হৃদ নিজের ভেজা ঠোঁটের স্পর্শ দেয় নিশাদের সেই ক্ষত স্থানে। নিশাদ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। পরনের শাড়ি খামচে ধরে। হৃদ বার কয়েক ঠোঁটে স্পর্শ দেয় নিশাদের গলায়। নিশাদ চেয়েও নিজেকে সংবরণ করতে পারছে না। তার ঘৃণা লাগছে, তবে ঘৃণাটা হৃদের ছোঁয় না। হৃদ স্পর্শ করতেই নিশাদের সেই রাতের কথা মনে পড়ে যায়। কতটা বিশ্রীভাবে ওই জানোয়ারটা তাকে স্পর্শ করেছিল। হৃদ এক অন্য জগতে চলে গিয়েছে। সে নিজের মাঝে নেই। সে তার সম্পাঙ্গিনীতে মত্ত। আলতো করে নিজের ওষ্ঠপরশ বুলিয়ে যাচ্ছে নিশাদের গলা ঘাড় ঝুড়ে। নিশাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। একে তো হৃদের স্পর্শে সে বারবার কেঁপে উঠছে, আবার সেই ঘৃণিত রাতের কথা মনে পড়ছে। নিশাদ আচানক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদকে। হৃদ এতটাই দুর্বল ছিল যে নিশাদের ধাক্কাটা আশা করেনি। বেশ খানিকটাই পিছিয়ে যায়। নিশাদ 2 হাতে মুখ চেপে কেঁদে ওঠে। ভাঙা গলায় বলে, আমায় মেরে ফেলুন হৃদ, নয়তো তার সুযোগ করে দিন। আমি আর সহ্য করতে পারছি না। হৃদ চোয়াল শক্ত করে তাকায়। দাঁত কিরমির করে ওঠে। পাশে থাকা বেতের চেয়ারটা উল্টে ফেলে দেয়। নিজের চুল খামচে ঘন ঘন শ্বাস নেয়। রাগের মাত্রা তীব্র হচ্ছে তার। নিশাদ চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে। হৃদ নিজের রাগ সংবরণ করতে না পেরে নিশাদের পাশে দেয়ালে পাঁচ মারে। নিশাদ ভয়ে কুকড়ে ওঠে। হৃদ নিশাদের বাহু শক্ত করে ধরে। নিশাদ শরীরে ব্যথার তীব্রতায় আওয়াজ করতেই ভুলে গেছে। হৃদ ফুঁসে উঠে বলে, কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ বল, কি মনে করিস? তোকে স্পর্শ করলে এত সমস্যা কেন হয়? তোর যে কষ্ট পাওনা ছিল তার তুলনায় তোকে তো কোনো কষ্টই দেওয়া হয়নি। হৃদকে ঠকানোর ফল ভালো হয় না। সেখানে তুই তো আমার আসল রূপ এখনো দেখিসনি, কারণ আমি দেখাইনি। তারপরও তোর কিসের এত দেমাগ? আমি ছুঁয়েছি বলে তোর মরে যেতে হবে? কিছু না করেও যখন আমার ছোঁয়ায় এত ঘৃণা, তখন ঘৃণা করার মতো কিছু তো করতেই হয়। নিশাদ ভয়ার্ত চোখে তাকায়। সে তো হৃদ তাকে ছুঁয়েছে, এজন্য কাঁদেনি। নিশাদের আতঙ্কিত মুখে তাকিয়ে হৃদ নিজের 2 হাত নিশাদের গালে ডুবাল। নিশাদ যা ভাবেনি তাই করল হৃদ। নিশাদের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। নিশাদ চোখ খিচে বন্ধ করলো। হৃদের সমস্ত রাগ যেন নিশাদের ঠোঁটের উপরেই ঝাড়ছে। নিশাদ ব্যথায় বাকরুদ্ধ হয়ে গেছে। হৃদের প্রতিটি ছোঁয়ায় হিংস্রতায় স্পষ্ট। এর আগে কখনোই এতটা বিষাক্ত মনে হয়নি হৃদের ছোঁয়া। হৃদ মিনিট খানিকের মাঝে ছেড়ে দিল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিশাদকে। হৃদ 1 সেকেন্ডও দাঁড়ায় না। গটগট পায়ে চলে যায় ঘরে। নিশাদ হাঁটু ভাঁজ করে অনবরত কেঁদেই যাচ্ছে। কেন এত যন্ত্রণা পেতে হচ্ছে তাকে? কেন সে ওই নারী লোভী জানোয়ার ওমানকে ভালোবাসলো, বিশ্বাস করলো? রাত 1টা। হৃদ ছাদের থেকে নেমে সোজা নিজের ঘরে চলে যায়। বৃষ্টির সময় রাতে গা হিম করা ঠান্ডা থাকে। হৃদ ঘরে গিয়ে নিশাদকে পেল না। ধীর পায়ে ব্যালকনিতে গেলে নিশাদকে ফ্লোরেই ঘুমিয়ে থাকতে দেখে। হৃদ থমথমে চোখে তাকিয়ে থাকে নিশাদের দিকে। 1 পা ভেঙে নিশাদের পাশে বসে গায়ে হাত রাখতেই বুঝলো ফ্লোরে বেশি সময় শুয়ে থাকার কারণে গা ঠান্ডা হয়ে গেছে। হৃদ দ্রুতই কোলে তুলে নেয় নিশাদকে। ঘরে গিয়ে বিছানায় শুয়ে দিতে নিশাদ শরীরে ব্যথায় কুকড়ে ওঠে। হৃদ নিশাদের কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো স্পর্শ এঁকে দেয়। সাইড টেবিল থেকে মলম ওয়েট টিস্যু বের করে বিছানায় রাখে।
টিস্যু দিয়ে ঠোঁট খাড় আস্তে আস্তে মুছে দেয়, মলম হাতে লাগিয়ে আস্তে আস্তে ঠোঁটে লাগিয়ে দেয়। অপলক তাকিয়ে থাকে নিশাতের ঘুমন্ত মুখশ্রীর দিকে, চোখের পানি শুকিয়ে গালে লেগে আছে। ঘুমের মাঝে হেঁচকে তুলছে। হৃদ নিশাতের পাশেই শুয়ে পড়ে, এক হাতে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলে নিশাতকে। চুলে হাত বুলিয়ে ধীর গলায় বিড়বিড় করে, আমি নিরুপায় দূরত্বমা, তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, তাই তোমাকে আমার কারাগারে বন্দি করতে হচ্ছে। আমার হৃদয়ের কারাগারে তুমি বন্দি, এখান থেকে তোমার মুক্তি নেই। সকাল হতেই বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। বরপক্ষ কনেপক্ষ তুষির মামার বুকিং করা হোটেলেই চলে গেছে। বিয়ে হোটেলেই হবে। হোটেলের এক প্রান্তে কনেপক্ষে, আরেক প্রান্তে বরপক্ষ। নিশাত, ইলু, তুষি হোটেলের একটা রুমেই বসে আছে। তুষিকে সাজাতে ব্যস্ত দুজন মেকআপ আর্টিস্ট। তুষি উদাসীন চোখে আয়নার দিকেই তাকিয়ে আছে। তার চোখ নিজের গলায়, সেই আঘাতে স্থির। আরাফের দেয়া আঘাত, তবে এটা তো আর নতুন নয়। আরাফের থেকে সে সবসময় আঘাতই পেয়েছে। তুষি গম্ভীর চোখে তাকিয়ে থাকে নিজের গলার দিকে। ইলু চশমার ফাঁকে নিশাতকে দেখছে। নিশাতের চোখ মুখ অস্বাভাবিক, নেতিয়ে পড়েছে যেন। ইলু জানে নিশাতের এমন অবনতির কারণ। ছোট থেকে মেয়েটাকে দেখে আসছে, সবসময় চুপচাপ, গোছানো, শান্ত প্রকৃতির মেয়ে নিশাত। আজও নিশাত শান্ত, তবে আজ যেন নিশাতের শান্ত মুখশ্রীতে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে। ইলু নিশাতের কাঁধে হাত রাখে। নিশাত নিষ্প্রভ চোখে ইলুর দিকে তাকাতেই ইলু মৃদু হেসে বলে, এতটা দিন একটা মানুষের সাথে চলেও বুঝতে পারলি না মানুষটা খারাপ নাকি ভালো? ইলুর কথার পরিপ্রেক্ষিতে নিশাত চোখ নামিয়ে নিল। ভারাক্রান্ত গলায় বলল, কি করে চিনতাম বলো তো? চোখে এত মায়া আর মনে এত বিষ। ইলু নিশাতের নত মুখের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, যারা নারীলোভী পুরুষ তাদের মধ্যে একটা অন্যরকম মায়া থাকে। সেই মায়ায় অনায়াসেই যে কাউকে জড়িয়ে ফেলতে পারে। আর মজার বিষয় কি জানিস, মেয়েরা এই ধরনের পুরুষের প্রেমে বেশি পড়ে, কারণ তারা ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেতে ভালোবাসে। নিশাত দুর্বোধ্য চোখে তাকায়। তার চোখে নোনা জলের সমাগম ঘটে। ইলু নিশাতের হাত ধরে বলে, সব তো আর শেষ হয়নি, এখনো সময় আছে। যা হয়েছে হয়েছে। তোর জন্য সবচেয়ে কমফোর্টেবল ব্যাপার কি জানিস? তোকে নতুন করে সঠিক মানুষ খুঁজতে হবে না। তোর সবচেয়ে বিশ্বস্ত সঠিক মানুষ যে তোর সাথেই আছে, শুধু তা দেখার জন্য চোখ থাকলেই হলো। ইলুর কথা সমাপ্তি ঘটতেই নিশাতের চোখে ভেসে ওঠে হৃদের মুখখানা। হৃদের প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা, সবকিছু যেন তার কাছে নতুনভাবে পরিচিত পাচ্ছে। নিশাত চোখ বন্ধ করে পুনরায় শ্বাস ফেলে। এই মুহূর্তে সে কিছু ভাবতে চাইছে না। তুষি লাল রঙের ভারী কাজ করা বেনারসি পড়েছে, হাতে চুড়ি এত ভারী। তুষি ভয় পাচ্ছে হাত উঠিয়ে কাবিননামায় সাইন করতে পারবে তো। এর মাঝে মিসেস অনিন্দিতা এসে তুষিকে হাঁক ছেড়ে গেছে আজকে যাতে না ঘুমায়। ইলু আর নিশাত বেরিয়ে গেছে আরাফের রুমে। তুষি থম মেরে বসে আছে ঘরে। হাতের পার্সটা ড্রেসিং টেবিলের উপর রাখা আছে। তুষি সবার আগে নিজের ফোনটা বের করলো। অতঃপর দরজার দিকে তাকিয়ে কোমর থেকে একটা মাঝারি সাইজের মোড়ানো প্যাকেট বের করে। প্যাকেটটা ব্যাগে রেখে চুপচাপ আবারও পার্স রেখে দিল। আয়নায় তাকিয়ে নিজের গলার আঘাতে হাত বুলিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, শালা খাম্বা, আমার গলার চামড়াও তুলে ফেলেছিস। তোর শরীরের ছাল বাকলা যদি আজকে না উঠিয়েছি, আমার নাম তবে তুষি না। আরাফ চুলে জেল লাগাচ্ছে। সাদা রঙের উপর সোনালি কারুকাজ করা শেরওয়ানি, শ্যামবর্ণ চেহারায় খোঁচা খোঁচা দাড়ি আরাফকে বেশ মানিয়েছে। আরাফ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কোনো দিকে দিয়ে কমতি আপাতত তার চোখে পড়ছে না। অথচ তার মতো ছেলেকেই কিনা তুষির মতো লাফালাফি করা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে হবে। তবে আরাফ স্বইচ্ছেই গ্রহণ করেছে। তুষির কথা মনে পড়তেই গতকাল করা তার ব্যবহারের কথা মনে পড়ে যে রাগের বশে মেয়েটার সাথে অমন আচরণ করা ঠিক হয়নি। আরাফ চাইছে একবার অন্তত বিয়ের আগে তুষির সাথে কথা বলতে, তবে সেটা মনে হয় না সম্ভব। হৃদ ব্যালকনি থেকে ফোন কানে বের হলো। আরাফ ঘাড় ঘুরিয়ে তাকাতে হৃদ ফোনটা নামিয়ে আরাফের দিকে তাকালো। হৃদের চোখ মুখ গম্ভীর। আরাফ শেরওয়ানির কলার ঠিক করতে করতে বলল, কোনো খবর? হৃদ ফোন পকেটে রাখলো। বেডে রাখা ব্লু রঙের কোট গায়ে জড়াতে জড়াতে বলল, আপাতত না, তবে পেয়ে যাব। আরাফ চোখ মুখ শক্ত করে বলল, হারামজাদা কোথায় লুকিয়েছে গড নোজ। একবার বিয়ের ঝামেলাটা শেষ হোক, আমি ওই বাস্টার্ডকে খুঁজে বের করব।
এমন শাস্তি দিব যে নিজের মৃত্যু কামনা করবে, বাট আফসোস মৃত্যুও পাবে না। হৃদ আরাফের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরাফের বাহুতে হাত রেখে হাসি বজায় রেখেই বলল, নো ব্রো, তুই না, ও আমার নিশাতের গায়ে হাত তুলেছে। ওর কলিজা বের করে দেখতে চাই আমি, কতটা সাহস থাকতে পারে ওই কলিজায় যে আমার নিশাতের দিকে হাত বাড়ায়। আরাফ কেমন যেন চুপ মেরে গেল। ঠান্ডা গলায় বলল, বাট সাবধান, নিশাত জানলে কিন্তু তোর প্রতি ওর ঘৃণা দ্বিগুণ হয়ে যাবে। মিসেস আঞ্জুমান আর ইলু দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকে। আরাফ আর হৃদ দুজনেই কথা থামিয়ে চুপ হয়। মিসেস আঞ্জুমান ছেলের দিকে তাকিয়ে বলে, বাহ, রেডি হয়েছিস? আচ্ছা চল, তুষিও রেডি। এখন কাজী সাহেবকে নিয়ে আসবো, তাড়াতাড়ি কর। মিসেস আঞ্জুমান কথা শেষ করার আগে আরাফ ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, গিয়ে আমি একটু তুষির সাথে কথা বলতে পারি একান্তে? মিসেস আঞ্জুমান আর ইলু অবাক হয়ে তাকায়। মিসেস আঞ্জুমান চরম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, এখন আবার একান্তে কথা বলে কিভাবে? বিয়ের পর যা বলার বলবি। ইলু হঠাৎই ফিক করে হেসে বলে, আরাব ভাইয়া মনে হয় বিয়ের আগে বাসর সারতে ইচ্ছুক। আরাফ চোখ রাঙিয়ে ইলুর দিকে তাকায়। ইলু মুখে হাত রাখে। এখানে এমন একটা কথা সে কিভাবে বলল? মিসেস আঞ্জুমান গলা খাকারে দিয়ে দ্রুত আসার তাগিদ দিয়ে গেলেন। বিয়ে পড়ানোর শুভ মুহূর্ত। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছেন। বর আর কনের স্টেজ আলাদা, দুজনের মাঝে পাতলা ফিনফিনে পর্দা। তুষির মুখটা শুকিয়ে গেছে। একটু পরেই সে কারো জীবনের সাথে জড়িয়ে যাবে, কারো স্ত্রী হয়ে যাবে। সে কারোটা আবার আরাফ। চেয়েও হেলাফেলা করতে পারছে না। হঠাৎই কাজীর ডাকে তুষি নড়ে চড়ে বসে। কাজী সাহেব আরাফকে উদ্দেশ্য করে বলেন, কবুল বলুন 3 বার। তুষির শ্বাস ভারী হয়ে আসছে। অপলক তাকিয়ে রইল নিচের দিকে। পরনের বেনারসি খামচে ধরে বসে রইল। ওপাশ থেকে 3 বার কবুল বলতে আলহামদুলিল্লাহ বলে উঠল সবাই। এবার কাজী সাহেব তুষিকে বললেন, এবার তুমি 3 বার কবুল বলো মা। তুষি শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ তার গরম লাগছে। সে নত মস্তিষ্কেই পাশে ইলুকে বসে থাকতে দেখে রিনরিনে গলায় বলল, কবুল বলতে লাগবে না, তুই বলে দে আলহামদুলিল্লাহ কোনে কবুল বলেছে। কাহিনী করিস না তুষি, আরাব ভাইয়া বুঝলে উঠে এসে তোকে চর লাগাবে, সাথে বোনাস হিসেবে আমাকেও লাগাবে। তুষি ঢোক গিলে চুপ করে রইল। পুনরায় কবুল বলতে বললে তুষি চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে কবুল বলে দিল। মুহূর্তেই আশেপাশে আলহামদুলিল্লাহ বলে মুখরিত হয়ে গেল। তুষি স্বস্তির শ্বাস ফেলল। ধীরে ধীরে মাঝের পর্দাটা সরিয়ে ফেলা হলো। এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল 2 নরনারী। সারা বাড়িতে রমরমা পরিবেশ। ঘড়ির কাঁটা 10টায় এসে স্থির হলো সবে। তুষি ব্যস্ত হাতে সব আয়োজন করছে। যদিও তিনি একা নন, আর সাথে আরাফের কাকি মামিও আছেন, তবুও ছেলের বিয়ে বলে কথা, ব্যস্ততা একটু বেশি। এই সময়টা তাকে নিশাতে সাহায্য করার কথা ছিল, তবে আফসোস নিশাত নেই। ভাইয়ের বিয়েতে যার আগে বাড়িতে সব করার কথা, সে এখন তাদের চোখের সামনেই নেই। হোটেল থেকে হৃদ নিশাতকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেছে। নিশাত টু শব্দ অবধি করেনি। মৌনতা পালন করেছে বাকিরাও, কেউ দ্বিরুক্তি করেনি। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলেন মিসেস আঞ্জুমান। মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে, কিন্তু মেনে নিতে পারেনি মেয়ের বোকামো অবাধ্যতা। ভালো মন্দের বিচার করার ক্ষমতাটুকুও নেই তার, তাই তো এটুকু অবহেলা তার প্রাপ্য। তুষি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। একটু পরপর শরীর কাঁপছে তার। আপনজন ছেড়ে চলে আসার কষ্ট বাকি সব মেয়েদের মতো তারও হচ্ছে। ভাবতে কান্না পাচ্ছে। সে এখন আর তার পড়ুয়া বোনকে রোজ রোজ দেখতে পাবে না, মায়ের বকুনি খাবে না। সব থেকে বেশি খারাপ লাগছে তার বাবার সাথে একটা বারও কথা বলতে পারেনি। যে সময়টাতে মেয়েরা তার বাবার বুকে মাথা রেখে প্রাণ ভরে কাঁদে, নিজের সমস্ত দুঃখ ভাসিয়ে দেয় বাবার ব্যথায় জর্জরিত হওয়া বুকে, সেখানে তুষি একটা বার বাবার সাথে কথা বলার জন্য কেঁদেছে। বিদায়ের সময় ভিডিও কলে কানেক্ট করতে চেয়েছিলেন। তুষির অধীর আগ্রহে বসেছিল বাবার সাথে কথা বলার জন্য। বার কয়েক চেষ্টা চালিয়ে যাওয়ার পরও লাইন পাওয়া গেল না। তুষি একটা বার বাবাকে দেখবে বলে বসেছিল। কিছুতেই বাবার সাথে কথা না বলে যাবে না, তার এই সিদ্ধান্ত। অগত্যা বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়েছে মিসেস অনিন্দিতা। মেয়ের জন্য তার বুকটাও হাহাকার করছে, কিন্তু সঠিক সময় তাকে শান্ত থাকতে হবে। 11টার দিকে সবাই বউ দেখা শেষ করে খাওয়া দাওয়ায় মনোযোগী হলেন। তুষি হাফ ছেড়ে বাঁচল। বসে থাকতে থাকতে তার কোমর ব্যথা হয়ে গেছে। সে একটু চিত হয়ে শুতে চায়।
আরাফ আগেই ঘরে চলে গেছে, ফ্রেশ হয়ে আবার বেরিয়েছে। এমন একটা ভাব যেন তুষিকে সে চেনেই না। তুষি সেদিকে পাত্তা দিল না। হ্যাঁ, মিসেস আঞ্জুমান নিজ হাতে খাইয়ে দিলেন তুষিকে। তুষি তো ঘুমেই কাতর, সে পারছে না সোফায় বসে ঘুমিয়ে পড়তে। খাওয়া শেষ করে আরাফের কিছু কাজিন তুষিকে নিয়ে গেল ঘরে। কিছুক্ষণ তুষির পাশে বসে ফুচুর ফাচুর করলো। তুষি সেদিকে মনোযোগ নেই, সে তো অপেক্ষা আছে কখন সবাই বের হবে। অবশেষে 12টার দিকে সবাই বের হলো। তুষির শরীর আর চলছে না, তবু এত চিন্তা না করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পা টিপে টিপে দরজা চাপিয়ে দিল। এক দৌড়ে বিছানার কাছে দাঁড়িয়ে গেল। কোমরে অতি সাবধানে গুজে রাখা প্যাকেটটা হাতে নিল। প্যাকেটের দিকে তাকিয়ে ফিচেল হাসলো, বলল, আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। ফিনফিনে পর্দা উড়িয়ে মৃদু হাওয়া বইছে। নিথর স্তব্ধ হয়ে বসে আছে নিশাত। রাতের অন্ধকারের গহ্বরে সে তলিয়ে যাচ্ছে। সেই রাতের অযাচিত ছোঁয়া এখনো ভুলতে পারেনি। বিদঘুটে বিষাদ মনে হয় তার কাছে। সারা ফ্ল্যাটে এখন সে একা। হৃদ বাসায় নেই, হোটেল থেকে নামিয়ে দিয়ে চলে গেছে। একা লাগছে তার। গাড়ির হর্নের শব্দে চৌকিতে তাকালো নিচে। হৃদের গাড়ি পার্কিং এরিয়াতে প্রবেশ করছে। এক দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। 2 মিনিটের মধ্যে ডাবল ক্লিক করে হৃদ দরজার লক খুলে প্রবেশ করে। নিশাদকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকালো হৃদ। লক লাগিয়ে দৃষ্টি আবদ্ধ করলো শাড়ি পরিহিত অন্ধকারে দাঁড়ানো অভয়ের দিকে। গাঢ় গলায় প্রশ্ন করলো, কি করছো এখানে? নিশাদ দৃষ্টি এদিক সেদিক করে শূন্য চোখে তাকিয়ে মিয়ে যাওয়া গলায় বলে, ভয় লাগছিল, কারেন্ট নেই। হৃদ গিয়ে সুইচ টেপে। কারেন্ট নেই। এখানে সাধারণত এত রাতে কারেন্ট যায় না। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে সামনে ধরলো। নিশাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদ থমথমে গলায় বলল, এসো। চুপচাপ হৃদের সাথে ঘরে চলে গেল। নিশাদ বিছানায় বসতে হৃদ ফোন টেবিলে রেখে দপ করে কাউচে বসে পড়ে। চোখ বন্ধ করে 2 হাতে মাথা চেপে বসে রইল। নিশাদ কিছু বলতে চাইছে, তবে বলার সাহস পাচ্ছে না। সংকোচ ভয় কাটিয়ে নিভু নিভু গলায় বলে ওঠে, আপনার সাথে একটা কথা ছিল। হৃদ চোখ খুলে তাকালো সরাসরি। কিছু বলল না, তাকিয়ে রইল। নিশাদ দ্বিধাদ্বন্দ্বে ভুগে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, আমাকে সেদিন খুঁজে পেলেন কিভাবে? মানে আমি কোথায় ছিলাম, কিভাবে জানলেন? হৃদের ভাবান্তর হলো না, চুপ করে বসে রইল। নিশাদ উত্তরের অপেক্ষা করতে করতে তাকালো। হৃদের গম্ভীর দৃষ্টি দেখে বুকে ধক করে উঠল। প্রশ্নটা করা ঠিক হয়েছে? যেভাবে খুঁজে পাক পেয়েছে তো? জানাটা কি খুব জরুরি ছিল? হৃদ এক হাতে মাথা চেপে বিরক্তিকর মুখভঙ্গি করে বসে থাকে। নিশাদ ক্রুদ্ধ পায়ে উঠে হৃদের কাছে দাঁড়ায়। উদ্বিগ্ন গলায় বলল, আপনার কি মাথা ব্যথা করছে? হৃদ সামনের টি টেবিলে ছট করেই লাথি মারে। উল্টে ঝনঝনে শব্দে ভেঙে যায় সেটা। নিশাদ ঘাবড়ে যায়। হৃদ ভয়ঙ্কর দৃষ্টি ফেলে নিশাদের পানে। হৃদের উগ্র মূর্তি দেখে অন্তরাত্মা ধরফর কোঠে ওঠে তার। হৃদ এক ঝটকায় বাহু টান দেয়। নিশাদ টান সামলাতে না পেরে ব্যালেন্স রাখার জন্য হৃদের 2 কাঁধে হাত রাখে। হৃদ দুষ্ট গলায় বলল, মাথা ব্যথা করছে না? এখানে ব্যথা করছে? বুকে হাত রেখে বলে। নিমিষে অশ্রু ভরে আসে চোখে নিশাদের। নির্লব্ব তাকিয়ে থাকে সে। হৃদ নিশাদের 2 বাজু চেপে ধরে মেঘের মতো গর্জে উঠে বলে, কেন এত দরদ দেখাচ্ছ? মাথা ব্যথা করছে সেটা ঠিকই বুঝতে পেরেছ, অথচ হৃদয়ের ব্যথা অনুভব করতে পারলে না কেন বলো তো? এবার ঝুমঝুম করে কেঁদে ফেলে নিশা। অসহায় গলায় বলে, আমি বুঝিনি হৃদ, ক্ষমা করে দিন আমাকে। হৃদ নিশাদকে সরিয়ে ধাক্কা দেয়। কাউচের থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় গর্জে উঠে বলে, পারবো না, চলে যাও আমার সামনে থেকে। নিষ্প্রভ নিষ্প্রাণ চোখের জল মুছে নেয় সে। গম গময় গলায় বলে, আমাকে কেন ক্ষমা করতে পারছেন না হৃদ? আপনি ভালোবাসেন না আমায়? তাহলে কেন দ্বিতীয়বার সুযোগ দিচ্ছেন না? হৃদ অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে জোরালো গলায় বলে, ভালোবাসা? একতরফা ভালোবাসায় আমি ক্লান্ত নিশাদ। যতবার তোমাকে দেখি, তোমার চোখের দিকে তাকাই, মনে পড়ে যায় তোমার দেওয়া ধোকার কথা। আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় একটাবারও বুকে কাঁপিনি তোমার? নিশাদ আচানক চেঁচিয়ে ওঠে। প্রস্ফুরিত গলায় বলে, ভুল করেছি, ভুল করেছি। আমাকে শাস্তি দিতে দিতে আপনিও তো ক্লান্ত হয়ে
গিয়েছেন, এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন। আমার থেকে তো আপনার কষ্ট বেশি হওয়ার কথা নয়। আপনি যেমন নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকেছেন, আমিও ঠকেছি, কিন্তু তাও দেখুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছেই আছে, আর আমি, তাও কিসের এত কষ্ট আপনার? হৃদ রক্তাক্ত চোখে তাকায়, দু চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। দাঁতে দাঁত চেপে বলে, কিসের কষ্ট দেখতে চাও? দেখবে কিসের কষ্ট? ওয়েট। হৃদ জোরালো পায়ে হেঁটে ভাঙাচোরা টেবিলের পাশে দাঁড়ায়, হাতে একটা কাজ নিয়ে ফিরে আসে। নিশাত অবাক হয়ে তাকাতেই তারই চোখের সামনে কাজ দিয়ে নিজের হাত বরাবর টান দেয় হৃদ। নিশাত আতকে ওঠে, কাজটা সন্তর্পণে নিচে পড়ে যায়। নিশাতের মুখে হাত চেপে কেঁদে ওঠে। হৃদ শক্ত গলায় বলে, এর থেকেও আমার বুকের রক্তক্ষরণ বেশি হয়। নিশাত পা চালিয়ে হৃদের ক্ষত হয়ে যাওয়া হাতটা টেনে নেয়, কম্পিত সুরে বলল, কি করলেন এটা? রক্ত বের হচ্ছে। হৃদ ঝটকা মেরে হাত ছাড়ালো, রক্তাক্ত হাতে কোমর চেপে কাছে আনলো নিশাতকে। নিশাতের চোখে ভয়, কষ্ট উপচে পড়ছে। ভেজা চোখে তাকিয়ে থাকে হৃদের লাল হয়ে যাওয়া চোখে। হৃদ কোমরে পেঁচানো চিকন বিছাতে টান দিতে ব্যথায় কুকিয়ে উঠল নিশাত। হৃদ বিছানা সামনে তুলতেই অবাক হয়ে তাকালো নিশাত। এটা তার কোমরে বাঁধানো ছিল, কিন্তু কখন? সে তো পড়েনি, খেয়াল করলো না, অথচ জিনিসটা তার শরীরের সাথে আটকে ছিল। হৃদ বাঁকা হেসে বিদ্রুপ করে বলে, ইউ আর সো ফুল ডার্লিং। আমার দেওয়া ইয়ারিংস খুলে রাখলে সিম ভেঙে ফেললে, বাট এটা খুলতে ভুলে গিয়েছো। বোকামির তো লিমিট থাকে দূরত্বমা, এই ভুলটা কিভাবে করলে? নিশাত বোকার ন্যায় চেয়ে রইল। জিনিসটা সে কখন পড়েছে ঠাউর করতে পারছে না। হৃদ নিশাতের মুখের দিকে ঝুঁকে ধীর সুরে বলে, উপস সরি, তুমি তো এটা পড়নি, আমি তোমার অগোচরে পড়িয়ে দিয়েছিলাম। বাট ইউ নো হার্ট, তুমি তোমার সো কল বয়ফ্রেন্ড ওমানের চিন্তায় এতটা মগ্ন ছিলে যে তোমার শরীরে কি আছে আর কি নেই তাই টের পাওনি। হৃদ ছুঁড়ে ফেললো বিছা, বলল, কিন্তু আমি বোকা নই, ওটাতে ট্র্যাকার লাগানো ছিল, ওয়্যারলেস কানেক্টেড। ট্র্যাকার মেশিনের সাহায্যে সহজেই তোমার লোকেশন ট্র্যাক করা গিয়েছে। তুমি যখন বাসা থেকে বেরিয়ে যাও, সাথে সাথেই সেটা নোটিফিকেশন আসে। আমি জাস্ট ওয়েট করছিলাম রাত হওয়ার, কারণ সেদিন রাতে কিছু একটা ঘটবে যাতে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। অ্যাটলিস্ট বেইমানদের চিনতে পেরেছ, এই বা কম কি। তবে আমি বোধহয় সেদিন যেতে বেশি দেরি করে ফেলেছিলাম, আর তাতে লাভ হয়েছে তোমার। উমানের আসল রূপ চোখের সামনে চলে এসেছে। আমি আগে গিয়ে যদি বলতাম তখন ভুল বুঝতে আমাকে, কারণ এটা তো তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। আমাকে ভুল বোঝা, ঘৃণা করা, তাই না? সবকিছু মাথার উপর দিয়ে গেল নিশাতের। এত কিছু কখন হলো, কিভাবে হলো সেটাই বোধগম্য নয় তার। সবকিছু মাথা থেকে ঝেড়ে ভয়াতুর কণ্ঠে হৃদের কাটাছেঁড়া হাত দুহাতে ধরল, উদ্ভ্রান্তের মতো বলে ওঠে, রক্ত বের হচ্ছে, ফার্স্ট এইড বক্স আছে না ঘরে? চলুন ব্যান্ডেজ করে দেই। হৃদ তাচ্ছিল্য করে হাসল, রক্তাক্ত হাতে প্রেয়সীর কপালের চুলগুলো সরিয়ে দেয়। মিয়ে যাওয়া গলায় বলে, রক্ত ঝরানো তোমার কাজ, থামানো না। পুনরায় অন্ধকারে ফেলে চলে গেল নিশাতকে। নিশাত ধপ করে বসে পড়ল ফ্লোরে। আর কত কষ্ট পেতে হবে তাকে? এই কষ্টের শেষ ঠিকানা কোথায়? কবে সমাপ্তি ঘটবে? আধারে ছড়াছড়ি পরিবেশে কৃত্রিম আলোতে ঝলমল করছে আরাফের ফ্ল্যাট। রাত গভীর হওয়ায় নীরবতা ছেয়ে গেছে সবকিছু। বারান্দা থেকে মৃদু বাতাস হালকা সাদা রঙের পর্দা উড়িয়ে দিচ্ছে। পুরো ঘরে মোমবাতির আলো ঝলমল করছে। গোলাপ ফুলের ঘ্রাণে স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হচ্ছে। ফুলে সজ্জিত বিছানায় গোল হয়ে বসে আছে, মাথা অন্য সব বউদের মতো এক হাত ঘোমটা টানা। আর পাঁচটা মেয়ের মতো বুকে ঢিপ ঢিপ শব্দ হচ্ছেও তার। সবকিছু খুব স্বাভাবিক, তবে অন্য সব বউদের মতো সে বিছানার মাঝখানে গোল হয়ে বসেনি। বাম দিকের এক কোণে বসেছে, তাও একদম গুটিয়ে। ঘুম এসে বারবার ঢলে পড়েই যাচ্ছে। হেলে পড়ার পর মাথার কাছে কোনো ব্যালেন্সই খুঁজে না পেয়ে সংকুচিত হয়ে লাফিয়ে উঠছে। তুষি বিরক্ত হয়ে দেওয়াল ঘড়িতে তাকায়, একটা বাজতে চলল। হিসিয়ে বলে ওঠে তুষি, আসবে না নাকি? মেজাজটা খারাপ লাগে না এখন? আমি ঘুমেই শেষ হয়ে যাচ্ছি, ইচ্ছে করছে টমের মতো কাঠি দিয়ে চোখকে আটকে খোলায় রাখি। ধুর ভাই, কখন আসবে জাদ্রেলটা?
দরজা খোলা শব্দে লাফিয়ে উঠে বুকে থুতু দিয়ে চুপচাপ বসে রইল। পরিচিত সুবাস নাকে এসে লাগতেই কেঁপে উঠল। মস্তিষ্ক খেলে যাচ্ছে আরাফের প্রথম কাছে আসার কথা। সেদিনই গাড়িতেই আরাফ তাকে এত কাছে টেনে নিয়েছিল। সেদিন খুব কাছ থেকে অনুভব করতে পেরেছিল আরাফের শরীরের ঘ্রাণ। আজও পাচ্ছে। তুষির হার্ট জোরে জোরে বিট করছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে যথাসম্ভব ঠিক করলো, মৃদু মাথা ঝাঁকিয়ে নিজেকে শাসিয়ে উঠল। তুইও কি বোকা তুষি? শরীরের আবার ঘ্রাণ আছে নাকি? বেড়ায় বাপের টাকা পেয়ে দামি দামি ব্র্যান্ডের পারফিউম ইউজ করে, এই জন্যই এত ঘ্রাণ। সব মেয়েদের পটানোর ধান্দার, শালা বেড়ার জাতি খারাপ। আর চোখে পাশে তাকাতে আরাফকে দাঁড়িয়ে কাবার্ডে কিছু করতে দেখলো। আরাফ চুপচাপ নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষি ভাবাচাকা খেয়ে মুখ ভেঙিয়ে বলল, চিনেই না যেমন, মনে হয় ঘরে পাশের বাসার ভাবি এসে বসে আছে। আমি যে বউ তার কি খেয়াল আছে? যত সব। আধ ঘন্টা পর আরাফ বের হলো। তুষি ঘুমটা ফেলে দিয়েছে। আরাফ বের হতেই দুজনের চোখাচোখি হলো। আরাফ তুষির দিকে তাকিয়ে হকচকিয়ে গেল। ঘুমন্ত মুখশ্রী, গোলগাল চেহারায় ক্লান্তির ছাপ। মোমবাতির আলোতে শুভ্রতায় ছেয়ে আছে যেন। আরাফের মন জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়ে গেল। চোখ ফেরানো দায় হয়ে গেছে যেন। তুষি তাকিয়ে চোখ সরিয়ে ফেলেছে। আজ সে চেয়েও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আরাফ চোখ বুজে অন্যদিকে তাকিয়ে তোয়ালে চেয়ারে ঝুলিয়ে দিল। এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়াতেই তুষি মাথা তুলে তাকালো। আরাফ শান্ত গলায় বলল, রাত হয়েছে, ফ্রেশ হয়ে এসো আর লাইট নিভিয়ে দাও, আমি ঘুমাবো। তুষি ঠোঁটে হাসি টেনে ততক্ষণে উঠে দাঁড়ালো। হাসি ঠোঁটের কোণে রেখেই বলল, অবশ্যই শুয়ে পড়ুন। আহারে, সারাদিন কি ধকলটাই না গেল। ওই যে ডান পাশে গিয়ে শুয়ে পড়ুন। আরাফ সন্দেহীন চোখে তাকালো। তুষির এত বাধ্যতা তার নিজের জন্য চিন্তা দেখে ভ্রু বাঁকালো। সন্ধিহান গলায় বলল, তোমার এত চিন্তিত হওয়ার কারণ কি? কোনো কারণ নেই, আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি, আপনি ঘুমান। তুষি ওয়াশরুমে চলে গেল। আবার ধরফর করে বেরিয়ে লাগেজ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গেল। আরাফ কপাল কুঁচকে তুষির কীর্তি দেখলো শুধু। গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। চোখ বন্ধ করে মাথার নিচে হাত রাখলো। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছে না। কি এক যন্ত্রণা। তুষি মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে এলো। পরনে তার একটা সুতির শাড়ি। আরাফ চোখ বন্ধ করেই বলল, লাইট নিভিয়ে এসো। তুষি ঠায় দাঁড়িয়ে আছে। আরাফের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। লাইটের তীব্র আলোতে আরাফ বিরক্ত হয়ে চোখ মেলল। তুষিকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে উঠে বলে, দাঁড়িয়ে আছো কেন? লাইট নেভাতে বলিনি তোমাকে? আরাফের শরীরটা শিরশির করে উঠল। হাতের বাহুতে ঘন ঘন চুলকানি শুরু হলো। আরাফ ভ্রুকুচকে বাহুতে চুলকাতেই সারা শরীরে কেমন যেন করে উঠল। তুষি উৎফুল্ল হয়ে তাকিয়ে রইল। আরাফ গলা থেকে পিঠ অব্দি সমস্ত কিছু চুলকাচ্ছে। গায়ের খয়েরি রঙের টি শার্ট ভেদ করে সারা শরীরই চুলকাচ্ছে। আরাফ উঠে বসলো। ঘাড়ে গলায় চুলকি অবাক হয়ে বলে, ড্যাম ইট, এত চুলকাচ্ছে কেন? আরাফের অস্থিরতা দেখে তুষির পেট ফেটে হাসি আসছে। মুখ ফুলিয়ে হাসি থামাতে গিয়েও ব্যর্থ হলো। দম ফাটিয়ে হেসে উঠল। আরাফ চুলকাতে চুলকাতে ভ্রু কুচকে তাকাতেই তুষি চুপ হয়ে গেল। ঠোঁট টিপে হাসতে লাগলো। আরাফ কপাল কুচকে তুষির দিকে তাকিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বালিশ উল্টাতেই সাদা পাউডারের মতো দেখলো। ব্যাককেল বনে গেল আরাফ। পরক্ষণে দাঁত কিরমির করে তুষির দিকে তাকালো। একবার কাঁধে একবার গলায় হাত রেখে ক্রুদ্ধ গলায় বলে ওঠে, ইউ, এটা তোমার কাজ তাই না? তুষি কিছুই জানে না এমন ভাব নিয়ে বলল, হায় হায়, আমি মানে? বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এসবের আগাও জানি না, গোড়াও বুঝি না। আরাফ ধমক দিবে কি? সে তো চুলকানি জ্বালায় বাঁচেই না। আরাফ এক টানে টি শার্টটা খুলে ফেলে। তুষি কিছুটা বিব্রত হয়ে অন্যদিকে তাকালো। আরাফ ওয়াশরুমে যেতে যেতে গরম চোখে তাকিয়ে বলল, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আরাফ ওয়াশরুমে চলে গেল। তুষি যেন মন ভরল না। এটুকুতে তার শাস্তি শেষ? আর জাদ্রেলটা তার গলায় একদম দাগ বসিয়ে ফেলেছে। তুষি ধপ করে সোফায় বসে পড়ল। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে আরাফ আবার শাওয়ার নিচ্ছে। আরাফকে খেপাতে পেরেছে এতটুকুতেই চুপ হলো তুষি। কিছুক্ষণ পর আরাফ বেরিয়ে এলো। তুষি আরাফের উদাম গা দেখে চোখ সরিয়ে নিল। আরাফ বিছানার দিকে তাকালো। এখন এখানে ঘুমানো যাবে না। ক্রুদ্ধ পায়ে হেঁটে সোফার কাছে দাঁড়িয়ে তুষিকে টেনে তুলল।
তুষি নাক ফুলিয়ে বলল। শুরু হয়ে গেছে আপনার টানাটানি। এভাবে হুটহাট হাত ধরে টান দিবেন না, ব্যথা পাই। ব্যথা পাওয়ার জন্যই ধরেছে, আদর করে নিয়েছে ভালো লাগবে। তুষি চোখ রাঙিয়ে তাকালো। আরাফ তুষির হাত মুচড়ে জিজ্ঞেস করে, এটা করলে কেন? এটা কিছু না বতালে তোমার পেটের ভাত হজম হয় না? তুষি হাত ছাড়ালো, তেতে উঠে বলল, পেটের ভাত হজম হয়, কিন্তু আপনাকে হজম হয় না। গতকাল আপনি আমার গলার চামড়া তুলে ফেলেছেন, তাই আমি শাস্তিস্বরূপ আপনার সাথে এমন করেছি। একদম চুলকানির পাউডার মেখে রেখেছি বিছানায়, টিট ফর ট্যাট। আরাফ কি করবে ভেবে পেল না। কোমরে দুহাত রেখে চোখ গরম করে তাকিয়ে রইল তুষির দিকে, অথচ তুষি নির্বিকার। আরাফ মৃদু ঝংকার তুলে বলল, ভালো করেছো, এখন দাঁড়িয়ে না থেকে বেডশিট চেঞ্জ করো ফাস্ট। চেঞ্জ করব মানে? আমি পারবো না, আপনারটা আপনি করুন। আরাফ দাঁত কটমট করলো, ধমকে উঠে বলল, ডোন্ট ডু দিস তুষি, আমাকে রাখিও না, চুপচাপ বেডশিট চেঞ্জ করো। বলে এক পা এগিয়ে গেল তুষির দিকে। তুষি বাঁকা চোখে আরাফের দিকে তাকালো। আরাফের চোখে রাগে স্পষ্ট। তুষি নিজের ভয়কে পাত্তা না দিয়ে সোফায় বসে পড়ে, শক্ত গলায় বলে, পারবো না মানে পারবো না। আর এখন বেডশিট চেঞ্জ করতে গেলে আমার হাতে লেগে যাবে। কাল সকালে চেঞ্জ করব। সকাল মানে? এখন কোথায় ঘুমাবো? আমি তো সোফায় ঘুমাবো, আপনারটা আপনি বুঝুন। তুষি কাত হয়ে সোফায় শুয়ে পড়ল। আরাফ তুষির হাত ধরে টেনে উঠিয়ে দিল। তুষি বিরক্ত হয়ে বলল, উফ, আপনি আবার আপনাকেই দেখলেই এখন আমার বিরক্ত লাগে। তো তোমাকে দেখলে কি আমার আদর্শ হক জাগে নাকি? চুপচাপ বেডশিট চেঞ্জ করবে, নাহলে এখনই গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। ফাজিল মেয়ে। আমার মতো একটা মেয়েকে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি বসে বসে মুড়ি খান। হোয়াট? তুষি সোফায় গিয়ে বসলো। এক সাইডে হয়ে অন্য পাশে হাত রেখে আরাফের দিকে তাকিয়ে বলল, এখানে বসুন। আরাফ কপাল কুঁচকে বসে পড়ল তুষির পাশেই। তুষি ঘুমো ঘুমো গলায় বলল, এখানেই একটু ম্যানেজ করে নিন রাতটুকু। আমার বেশ ঘুম পাচ্ছে, আপনিও ঘুমান, ঝগড়া করার মুড নেই। প্লিজ, গুড নাইট। আরাফকে আর কিছু বলার সুযোগ দিল না। সোফায় এক হাত তলে মাথা রেখে চোখ বন্ধ করলো। গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল কিছুক্ষণের মাঝে। আরাফ তাকিয়ে থাকে তুষির দিকে, মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল তুষির ঘুমন্ত মুখশ্রীর দিকে। তুষির ঝলমলে রূপে বারবার চোখ আটকাচ্ছে আরাফের। ভ্রু কুচকালো, কপাল প্রসারিত হলো। আরাফের শ্যামবর্ণ চেহারায় মৃদু হাসির ঝলক প্রতীয়মান হলো। সোফায় হেলান দিয়ে হাত বাড়িয়ে টেনে নিল তার প্রেয়সীকে নিজের প্রশস্ত উন্মুক্ত বুকে। নড়ে চড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তুষি। আরাফ চোখ বন্ধ করেই তুষির মাথায় ঠোঁট ছুঁয়ে দিল। প্রভাতের উষ্ণ আলিঙ্গনে ঘুম ভেঙে গেল তুষির। জানলা সম্মুখ হওয়ায় পুরোপুরি ঘুম উবে গেল। চোখে হাত দিয়ে কপাল কুঁচকে পিটপিট করল। সময় নিয়ে তাকিয়ে রইল বিছানার দিকে। গোলাপ, বেলি ফুলে সজ্জিত বিছানার চাদর এলোমেলো। তুষি সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে গেল গত রাতের কথা। যতটুকু মনে পড়ছে, সে বিছানায় চুলকানির পাউডার মেখে রেখেছিল, যার দরুন আরাফের সাথে এক বৈঠকে ঝগড়াও হলো। তারপর দুজনেই সোফায় ঘুমিয়ে গেল। ঝট করে মাথায় এসে হানা দিল প্রশ্ন। তার বর্তমান অবস্থান কোথায় জানার জন্য বেশ কৌতূহল হলো। তৎক্ষণাৎ ঘাড় উঠিয়ে তাকাতে গিয়েও আটকে গেল। নিজের মাথার উপর ভারী কিছু অনুভব করলো। চুপ করে থম মেরে রইল কিছুক্ষণ। নিজের মাথাটা কারো বুকের সাথে লেপ্টে মিশে আছে, সেটা বেশ বুঝতে পারল। প্রশস্ত উন্মুক্ত বুকে মিশিয়ে রেখেছে তাকে। তুষি ঠাউর করতে পারলো সবকিছু। আরাফের সাথে নিজেকে এভাবে মিশে থাকতে দেখে বেশ বিব্রত বোধ করলো। আরাফকে এমন উদাম গায়ে দেখে তুষির শরীর ঠান্ডা হয়ে গেল। সরে যাওয়ার জন্য নড়ে চড়ে উঠতেই আরাফ তুষির মাথার উপর থেকে নিজের মাথা সরিয়ে সোফায় হেলান দিল। তুষি সতর্কতার সাথে গুটিসুটি মেরে রইল। এমন অবস্থায় সে আরাফের মুখোমুখি হতে চায় না। সে বেশ লজ্জাজনক বিষয়। মন গহীনে অভিভূত হলো এক অদ্ভুত ইচ্ছা। এক পলক দেখতে ইচ্ছে হলো আরাফের ঘুমন্ত মুখশ্রী। নিজের ইচ্ছা দমিয়ে রাখার প্রয়াস করলো না। যার বুকে সে এক রাত ঘুমিয়ে পার করলো, তার ঘুমন্ত মুখশ্রী দেখতে দোষের কি? না, দোষ তো নেই। তুষি চোখ বন্ধ করে নিজেকে শুধালো, একবার একটু তাকালে কি সমস্যা হবে? না, সমস্যা হওয়ার তো কিছু নেই। একবার বরং তাকাই। একবার তাকিয়ে চোখ সরিয়ে ফেলবো, তাকিয়ে থাকবো না। ওকে, ডান।
তুষি চোখ মেলে নিজেকে ধাতস্থ করলো। অতি সাবধানে আরাফের বুক থেকে মাথা উঠালো, ঘাড় সামান্য উঁচু করে তাকালো সোফায় হেলান দেওয়া ঘুমন্ত আরাফের মুখপানে। সব ভালো লাগা যেন তুষিকে ধরা দিল মুহূর্তেই। আরাফের স্নিগ্ধতা ঘিরে রাখা ঘুমন্ত মুখখানা যেন কত মায়া ভরা। তুষির কাছে সেটাই মনে হলো। পৃথিবীর সমস্ত মুগ্ধতা যেন নিজ দায়ে এসে ঠাঁই দিল আরাফের মুখশ্রীতে। তুষি তার বড় অক্ষি যুগল মেলে তাকিয়ে রইল আরাফের দিকে। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তাকিয়ে না থাকার, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলল নিজ অজান্তেই। শুকনো পাতলা ঠোঁটজোড়া প্রসারিত হলো কিঞ্চিত, মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল আরাফের মুখপানে। ব্যাঘাত ঘটল আরাফের নড়াচড়ায়। তুষির হুঁশ ফিরে আসে, চোখ সরিয়ে ফ্লোরে দৃষ্টি স্থির করে। আরাফ উঠে গেলে নাক কাটা যেত তার। আরাফের এক হাত তুষির পিঠে, অন্য হাতে তুষির এক বাহু জড়িয়ে আছে। তুষি সন্তর্পণে নিজের বাহু ছাড়ালো অতি সাবধানতার সহিত। অন্য হাত দিয়ে পিঠের কাছ থেকে আরাফের হাতটা সরিয়ে সোফায় রাখল। সোফায় দুহাত ভর দিয়ে উঠে দাঁড়ালো। পরনের শাড়ি কুঁচকে আছে। তুষি ঝটপট নিজের শাড়ি ঠিক করে নিল। পূর্ণ দৃষ্টিতে তাকালো আরাফের দিকে। আরাফের খালি গায়ে লালচে দাগ দেখে ভ্রু কুচকালো তুষি। বাহু ঘাড়ে অসংখ্য লাল দাগ আর আঁচড়। মিনিটের মাঝে ব্যাপারটা বুঝে ফেলল। আরাফের গায়ে ওই পাউডারের জন্য যে এই অবস্থা হয়েছে বেশ বুঝতে সক্ষম হলো। রাতে অপরাধবোধ না হলেও এখন বেশ খারাপ লাগছে। আরাফ তো তার এক জায়গায় আঘাত করেছে, অথচ সে তো তার সমস্ত শরীরেই ক্ষত করে দিল। তুষি অসহায় চোখে তাকিয়ে থেকে আরাফের সামনে হাঁটু কেড়ে বসলো। হাত বাড়িয়ে ছুতে গিয়েও কেমন যেন গুটিয়ে নিল নিজেকে। লজ্জা, অস্বস্তি, অনুতাপ সব যেন একসাথে ঘেরাও করেছে তাকে। আরাফের ঘুম হালকা হলো। নড়ে চড়ে চোখ হাত রেখে উঠে বসলো। নিজের সামনে তুষিকে এভাবে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো। সোফা থেকে সোজা হয়ে বসে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? তুষি দৃষ্টি তাক করলো আরাফের দিকে, শুকনো ঢোক গিলল। পট করে উঠে দাঁড়িয়ে এক কদম পিছিয়ে গেল। আরাফ সোফা ছেড়ে দাঁড়াতেই তুষি এদিক সেদিক তাকিয়ে নিজের লাগেজের দিকে গেল। আরাফ কপাল কুঁচকে তাকিয়ে থাকলো তুষির দিকে। সকাল সকাল এই মেয়ের অদ্ভুত কাণ্ড শুরু হয়ে গেছে। চুপচাপ কভার থেকে নিজের পোশাক বের করে ওয়াশরুমের দিকে যেতে নিয়েও দাঁড়িয়ে গেল। আয়নায় নিজের দিকে তাকিয়ে কড়া চাহনি নিক্ষেপ করলো তুষির পানে। তুষি ড্রেস বের করে সবে পেছনে ফিরেছিল। আয়নায় চোখাচোখি হয়ে গেল দুজনের। আরাফকে এভাবে তাকাতে দেখে তুষির অন্তরাত্মা কেঁপে উঠল। এই বুঝি আরাফ তাকে কাঁচা গিলে ফেলে। তুষি ঢোক গিলে হাতের শাড়ি আঁকড়ে ধরল। আরাফ তুষির দিকে ফিরে গরম গলায় বলল, নাও হ্যাপি? প্রতিশোধ নিতে পেরে খুশি তো? নাকি আরো কিছু করবে? তুষি এদিক সেদিক তাকিয়ে আরাফের দিকে তাকালো। আরাফের রক্তিম চেহারা দেখে কিছুক্ষণ আগের মুগ্ধতা কেটে গেল। এই জাদরেলের মুখের দিকে তাকিয়ে সে বেহায়ার মতো মুগ্ধ হচ্ছিল। নিজের রুচির প্রতি আচানক বিরক্ত হলো। আরাফের সাথে তার করা কাজে অনুতপ্ত হলেও তার অভিব্যক্তি মুখে প্রকাশ করলো। আরাফের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, হ্যাঁ হ্যাপি, আপনি আমার সাথে যা করবেন আমিও তাই করব। আপনি আমায় আঘাত করলে আমিও করব, এটাই নিয়ম। যেমন কুকুর তেমন মুগুর। আরাফের কুচকানো কপাল আরো কুচকে গেল। এই মেয়ের কথাবার্তার ঠিক নেই, আবুল তাবুল বকেই যায়। আরাফ শক্ত গলায় বলল, আগে কথা শিখবে দেন বলবে। ভুলভাল রং প্রভাব বলছো কেন? গাধা একটা। তুষি তেড়ে এসে বলল, আপনাকে ভুল ধরতে বলেছি? আপনি বুঝেছেন না আমি কি বলতে চেয়েছি? আপনি বুঝলেই চলবে। আরাফ ধমক দিয়ে বলে, শাট আপ গাধা। আপনি আবার ধমকাচ্ছেন? আমিও ধমকাবো কিন্তু। আমি যা করবো সেটা তোমাকেও করতে হবে। তুষি ভাব নিয়ে অন্যদিকে তাকালো। আরাফের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হাতের পোশাক ঢিল দিয়ে ছুঁড়ে ফেললো বিছানায়। এগিয়ে গেল তুষির দিকে। তুষির ঝলমলে চেহারা নিমিষে চুপসে গেল। আরাফের থেকে চোখ সরিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। পিছিয়ে যাওয়ার জন্য পা নাড়ানোর শক্তি অবধি পেল না। আরাফ এগিয়ে এসে তুষির হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তুষি চোখ বড় করে আরাফের দিকে তাকালো। আরাফ ঠোঁটের প্রগাঢ় বাঁকা হাসি ঝুলিয়ে এক হাতে তুষির বাম কাঁধ থেকে চুল সরিয়ে দিল। তুষি ভয়ে তটস্থ হয়ে গেল। দুরু দুরু বুকে আরাফের দিকে তাকিয়ে রইল।
আরাফ এক হাতে তুষির চুল পেঁচিয়ে মুখে এগিয়ে নিল। তুষির ঘাড়ে ভেজা ঠোঁটের স্পর্শ দিতেই সর্বাঙ্গে ঝিলিক মেরে উঠল তুষির। আরাফ ঠোঁট সরিয়ে তুষির দিকে তাকালো। তুষি চোখ মুখ খিচে কুচকে বন্ধ করে ফেলেছে। আরাফ সরে গিয়ে পুনরায় তুষির চুল ঠিক করে দিল। তুষি ভয়ে চোখ মেলেই তাকাচ্ছে না, আরাফ সরে যাওয়ার পরেও না। আরাফ গম্ভীর মুখে তুষিকে নিজের কাছে টেনে নিল। কানের কাছে মুখ নিয়ে ফিচেল কণ্ঠে ফিসফিস করে বলল, নাও কিস মি। তুষি ঝট করে চোখ মেলে তাকালো। আরাফের কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হুড়মুড়িয়ে সেটা হৃদয়ে কম্পন তৈরি করলো। আরাফ এইমাত্র তাকে কি বলল? তুষি চোখ পিটপিট করে তাকালো আরাফের দিকে। আরাফ গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে। তুষির গাল দুটো রক্তিম আভা দেখা গেল। কি ঠোঁটকাটা ছেলে রে বাবা, কথা বলার কি ছিরি! ছি! তুষি আরাফের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলো। আরাফ ছাড়ল না, শক্ত করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট? হাত ছাড়াতে চাইছো কেন? বললে না আমি যা করবো তুমিও তাই করবে? ওকে, দেন আমি তোমায় কিস করলাম, এবার তোমার পালা। তুষি ঠোঁট কামড়ে শূন্য চোখে তাকালো। নিজের কথার জালে নিজেই ফেসে গেল। আরাফ কপাল কুচকে তাকিয়ে থেকে আচমকা পাজা কোলে তুলে নিল তুষিকে। তুষি তৎক্ষণাৎ ভয়ে আড়ষ্ট হয়ে গেল, দু হাতে গলা জড়িয়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল আরাফের দিকে। আরাফ মৃদু পায়ে হেঁটে তুষিকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুষিকে নিয়ে নামিয়ে দিতেই তুষি পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেল। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন ছুড়ল, কি 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 চান আপনি? আরাফ এগিয়ে গিয়ে তুষির দুপাশে হাত রাখল। তুষি সেটিয়ে গেল দেয়ালের সাথে। আরব ঝুঁকে পড়ে তুষির মুখের উপর। তুষি ভয়াতুর চোখের দিকে তাকিয়ে আরাফ ঠোঁট কামড়ে হাসে। এক হাতে শাওয়ার অন করে ঝটপট দূরে সরে যায়। তুষি বোকা চোখে শাওয়ারের দিকে তাকায়। আরাফ ভাবাবেগ গলায় বলে, আমি চাই 5 মিনিটসের মধ্যে তুমি শাওয়ার কমপ্লিট করে বাইরে আসবে, অ্যান্ড দেন আমি শাওয়ার নেব ফাস্ট। তুষি স্বস্তির শ্বাস টানল। ইতিমধ্যে তুষি আধ ভেজা হয়ে গেছে। আরাফকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত কণ্ঠে বলল, আপনি বের হচ্ছেন না কেন? আজব তো। আরাফ কথা বলতে বলতে তুষির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। ভেজা শাড়ি গায়ের সাথে লেপ্টে আছে, লম্বা চুলগুলো গলায় ঘাড়ে লেপ্টে আছে। বর্ষা ঘাড়ে গভীর আঁচড়ের দাগ স্পষ্ট চোখে পড়ল আরাফের। নিজের শ্রেষ্ঠ আঁচড়ে নিজেই মুখ কুচকালো। হাত বাড়িয়ে ছুতে গেলেই তুষি সরে গেল। তুষির ভয়াতুর মুখের দিকে তাকিয়ে হাত গুটিয়ে বের হয়ে গেল ওয়াশরুম থেকে। রোদের মাঝে হুটহাট বৃষ্টি শুরু হচ্ছে। রাত থেকে মৃদু বাতাস আর বৃষ্টিতে চারপাশ থোকা থোকা জলে ভিজে আছে। রাত থেকে প্রকৃতি বৃষ্টি বিলাসে মত্ত থেকে এখন ক্ষান্ত হলো। হৃদের একটা শো ছিল আজ সকালে। এমন বিভিন্ন জায়গায় থেকে হৃদের গানের শো হয়। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শোতে গান করে, এটা তার শখ, ফ্যাশনও বলা চলে। রোজ বিভিন্ন জায়গা থেকেই শো এর জন্য রিকোয়েস্ট আসে। হৃদ ব্যস্ত থাকায় বা অনেক সময় অনিচ্ছুক থাকায় না করে দেয়। তবে আজ না করেনি। 2 দিন আগে আজকে শো এর জন্য তাকে বলা হয়। হৃদ প্রথমে না করলেও গতরাতে কনসার্টের এমডিকে জানিয়ে দেয় সে আজ শোতে পার্টিসিপেট করবে। বাড়িতে থাকলে তার দম বন্ধ লাগে, অন্তত গানের মাঝে থেকে নিজেকে শান্ত করতে চায়। হৃদ শো শেষ করে মাত্রই বের হয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় থেমে গিয়ে সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করলো সামনে। পরক্ষণেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। দ্রুত পায়ে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল। গাড়ির কাছে গিয়ে ডোরের লক খোলার সাথে সাথে পেছন থেকে গান ঠেকিয়ে ধরলো কেউ। হৃদ সামনে তাকিয়ে বাঁকা হাসলো। আশেপাশে জনমানবের সমাগম দেখে ধীরে সুস্থে ডোর লাগিয়ে দিল। গান ধরে রাখা লোকটা ঝংকার তুলে বলল, কোনো শব্দ না, চুপচাপ আমার সাথে আয়। একটা আওয়াজ করলেই তোর সাথে এখানে যত মানুষ এসে সবগুলো প্রাণ হারাবে। হৃদ জ্যাকেটের পকেটে হাত রেখে সামনে হাঁটা ধরলো। লোকটাও পেছন পেছন গান ঠেকিয়ে হাঁটতে লাগলো। কনসার্টের পেছনের দিকটা পরিত্যক্ত লেক, বন্ধ না হলেও লেকে কেউ আসে না। শুকনো পাতা ভাঙা বেঞ্চে পরিত্যক্ত হয়ে গেছে জায়গাটা। হৃদ লেকের ভেতর দাঁড়িয়ে পড়তেই লোকটা হৃদের সামনে দাঁড়িয়ে পড়ে। লোকটার পরনের পোশাক সাধারণ হলেও মুখে কালো মাস্ক দিয়ে বাঁধা। লোকটা হৃদের দিকে গান তাক করে বলল, বেশি চালাকি করবি না, এখানে আমার আরো লোক আছে, চুপচাপ যা, জিজ্ঞেস করব তার উত্তর দিবি। হৃদ অবাক হয়ে বলল,
ডিড আই নো ইউ? আই থিঙ্ক নো। চিনে লাগবে না তোকে, যা জিজ্ঞেস করছি উত্তর দে। ওই নিশান্তকে চুপচাপ আমাদের হাতে তুলে দে, এর বদলে যা চাবি তাই দেব। হৃদ জ্যাকেটের হাতা গোটালো, ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, হুজ নিশাত? বেশি চালাকি করবি না বলছি না, এখানে আমরা অনেকজন, চুপ করে বলে দে। নিশাতকে কি দরকার? দরকার আছে শালা, ওর জন্য বসের কত টাকা লস হয়েছে জানিস? ওকে দিয়ে দে, বদলে তুই যা চাইবি তাই পাবি। চল ডিল করি, তোরও লাভ আমাদেরও লাভ।